আসসালামু আলাইকুম। যারা জয়েন করেছেন একটু কষ্ট করে যদি জানাতেন শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু যদি কষ্ট করে জানাতেন। ওয়ালাইকুম আসসালাম জ্যোতি আপু, কি অবস্থা সবার? সাজিয়া আপু ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। নরিন আপু ভেরি গুড, প্রেজেন্ট, ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ জ্যোতি আপু। ওকে, আমরা এখন পড়ছি টুকরো পড়া। টুকরো পড়া মানে কি জানেন? টুকরো পড়া মানে হচ্ছে ছোট ছোট করে হচ্ছে পড়া, মানে হচ্ছে একটা বড় এবং কঠিন জিনিসকে ভেঙে ভেঙে পড়া। আমাদের এখন হচ্ছে যারা FCPS লং ব্যাচ আছে, যারা জুলাইতে পার্ট 1 পরীক্ষা দিবে, ওনাদের এখন মাইক্রোবায়োলজি বেসিকের লং ক্লাস চলছে। তো এখন লং ক্লাস চলাকালীন যেটা আমি করি, বেসিকের লং ক্লাস যখন চলে তখন ক্লিনিক্যাল লম্বা লম্বা বড় বড় ক্লাস হলে আসলে অনেক লোড হয়ে যায়। তো এই জন্য হচ্ছে ক্লাস একদম বন্ধও রাখি না, আবার হচ্ছে লম্বা লম্বা ক্লাস দেই না। যেটা করি, টুকরো করে কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছোট ছোট করে পড়াই। তাহলে যেটা হয়, পড়ার একটা টাচেও থাকা হয়, পাশাপাশি আগ্রহ জন্মায় এবং পড়াটা খুব সুন্দর গুছিয়ে ওঠে। ঠিক আছে? সো টুকরো পড়াগুলো বেশি লম্বা হয় না, আধা ঘন্টা 40 মিনিট এরকমই হয়। সো আজকের ক্লাসটাও সেম, খুব বেশি বড় হবে না, একেবারেই আধা ঘন্টার একটা ছোট্ট একটা ক্লাস হবে। ঠিক আছে? কারণ আজকে আমাদের যারা অরা এবং হচ্ছে অন্যান্য লং ব্যাচে আছে জুলাইয়ের, তাদের সবার আজকে ভাইরোলজি ক্লাস ছিল। সো অলরেডি তারা একটা লম্বা ক্লাস করেছে, তাই আজকে টুকরো একটা ছোট্ট ক্লিনিক্যাল ক্লাস করবে। আর যারা হচ্ছে টয়লাইটের আছে, টয়লেট এমব্রায়ো আছে, অর্থাৎ নতুন ব্যাচ, তাদের জন্য এটা আরো ভালো। কেন? কারণ শুরুতে যখন টুকরো টুকরো পড়া থাকে, তখন আস্তে আস্তে একটু করে পড়ার টেবিলে বসার, বই খাতা খোলার একটা আগ্রহ জন্মায়। ঠিক আছে? তো আমি টুকরো পড়াতে সবাইকে জয়েন করার জন্য অত বেশি সময় তো দিতে পারবো না, তাই হচ্ছে আমি পড়াটা শুরু করে দিচ্ছি। ওকে আপু, আপনার শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমার শরীর এখন ভালো আছে। ওকে, আচ্ছা আসি। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আচ্ছা, তো আমরা গত ক্লাসে হচ্ছে অল্প একটু পোর্শন পড়েছিলাম, এখন আমরা এরপর থেকে শুরু করব। আমরা এখন শুরু করব হচ্ছে গাইনি চ্যাপ্টার 1। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পড়া, আগেও বলেছি আবারও বলছি, এটাকে হচ্ছে আপনি আপনার কলমের কালি শেষ হওয়া পর্যন্ত যতগুলা স্টার দেওয়া যায় ততগুলো স্টার দিয়ে দাগাতে পারেন, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ পড়া ফর অপশন গাইনি পার্ট 1 ক্যান্ডিডেটস। ওকে, আচ্ছা, সো আমরা এখন ভেস্টিবিউল থেকে শুরু করব। আমি একটা কাজ দিয়েছিলাম আপনাদেরকে, যে গুগল করে সার্চ করার জন্য যে ভেস্টিবিউলের নামকরণের একটা ইতিহাস আছে। সো ইতিহাসটা হচ্ছে আমি এখন বলবো না, আমি দেখি আপনারা কেউ শিখেছেন কিনা, শুনেছেন কিনা, তারপরে হয়তো আমি আস্তে ধীরে কোনো একদিন ইতিহাসটা নিয়ে একটা লেখা লিখবো। ঠিক আছে? সো আসি, আমরা ভেস্টিবিউল দিয়ে শুরু করি। সহজ বাংলা ভাষায় ভেস্টিবিউল মানে কাইন্ড অফ হচ্ছে একটা গর্ত, একটা হচ্ছে রাস্তা বা গর্ত মনে করেন। তো আমাদের এইখানে এই পড়াতে ভেস্টিবিউল বলতে আমরা একটা স্পেস বুঝাই, এটা হচ্ছে মোটামুটি 3 কোণা, ট্রায়াঙ্গুলার একটা স্পেস। যদিও একদম এরকম 3 কোণা এরকম বিষয়টা না, জাস্ট মোটামুটি একটা ধারণা মানে বুঝে নেওয়া হয়, টাইপ অফ হলো একটা ট্রায়াঙ্গুলার স্পেস। বাউন্ডারিটা কি? সামনে হচ্ছে ক্লাইটোরিস, আমরা পড়েছিলাম ক্লাইটোরিস হচ্ছে একটা পুচকা জায়গা, নিজেকে সে খুব বড় লোক পেনিস বলে মনে করে, তার সাথে অনেক সব সিমিলারিটিস রেখে নিজেকে সে তৈরি করেছে, তাই না? সো এটা হচ্ছে বাউন্ডারি অ্যান্টেরিয়রলি বাই ক্লাইটোরিস, পোস্টেরিয়রলি হচ্ছে ফোরজেট দিয়ে, এবং দুই সাইডে হচ্ছে ল্যাবিয়া মাইনোরা দিয়ে। ঠিক আছে? তাহলে এইটুকু জায়গাটা, মাঝখানের এই গর্তটাকে আমরা ভেস্টিবিউল বলতে পারি। এখন হচ্ছে খুব খুব খেয়াল করে শুনবেন, একটা কথা বলবো, এইখানে হচ্ছে কতগুলো ওপেনিং থাকে, মানে ফুক্কা থাকে। কয়টা? 4টা। খুব ভালো করে খেয়াল করবেন কথাটা। আমাদের ডিসি দত্ত বইয়ে হচ্ছে 4টা লেখা, কিন্তু BCPS এর ওরিয়েন্টেশন ক্লাস বা বিভিন্ন হচ্ছে মক টেস্টে এখানকার ওপেনিং 6টাকে হচ্ছে অ্যাপ্রুভ করা হয়। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা BCPS এর পরীক্ষাকে ফোকাস করে পড়ছি, আমরা এইখানকার ওপেনিং বলবো 6টা, ভুল যেন না হয়। ওকে, বই লিখে রাখেন 6টা। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার হচ্ছে সাউদা তাসনিম, ভেস্টিবিউল মিন্স আদালতের দরজা। ভেরি গুড, এটাই শুনতে চাচ্ছিলাম।
আচ্ছা, আদালতের দরজা নিয়ে হচ্ছে গল্প করব। এখন দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আদালত বুঝতেছেন, মানে কোর্ট। হ্যাঁ, বর্তমানে তো হচ্ছে এই জায়গার নাম শুনলে আমাদের ভয় লাগে, বাট একটা সময় ছিল যে এই জায়গার নাম শুনলে সবার হচ্ছে খুবই ভরসা আসতো বা শ্রদ্ধা জাগতো। কেন? বিকজ এখানে বিচার হয়, তাই না? আচ্ছা, তো আদালতকে হচ্ছে খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা জায়গা হিসেবে ধরা হয়, এখনো ধরা হয়। বাট ল্যাটিন ওয়ার্ড এটা, একটা সময় ছিল যে এটা মোটামুটি সবচাইতে দামি একটা জায়গা ছিল। তো আদালতের দরজা মানে এখানে ঢুকার এন্ট্রি পথ, এটা হচ্ছে সবচাইতে সম্মানজনক একটা জায়গা। এটাতে হচ্ছে দুই পাশে পাহারাদার থাকতো, প্রহরীরা কি সব ওই থাকে না, পাখার বাতাস করা টাইপ। যাই হোক, মানে মোট কথা খুব ইম্পর্টেন্ট। তাহলে যেই জিনিসে ঢোকার মুখটা হচ্ছে এত ভাইটাল, দ্যাট ইজ আদালতের দরজা। মানে এই ভেস্টিবিউলকে এতটাই হচ্ছে গুরুত্ব বা সম্মানের সাথে নামকরণটা করা হয়েছে, সম্মানিত, তাই না? আচ্ছা, সো এটা নিয়ে একটা গল্প পরে লিখবো, এখন একটু করে বললাম। তো এখন আসি আদালতের দরজা। ঠিক আছে, দরজার ভিতরে ঢোকার 4টা ওপেনিং অ্যাকর্ডিং টু আমাদের দত্ত বই, 6টা ওপেনিং অ্যাকর্ডিং টু আমাদের বিসিপিএস। ঠিক আছে, আমরা 6টা লিখবো। এখন হচ্ছে আসি প্রথম ওপেনিংটা কি। একদম শুরুতে যে ওপেনিংটা সেটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, মানে প্রথম ওপেনিংটা হচ্ছে হিসু করার ওপেনিং। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট মাঝ বরাবরই থাকে। এবং হচ্ছে আমরা যদি এখানে একটা পয়েন্ট থেকে চিন্তা করি, একটা হাড্ডির পয়েন্ট থেকে চিন্তা করব, বনি পয়েন্টটা হচ্ছে পিউবিক আর্চ। ঠিক আছে, পিউবিক আর্চ থেকে সে জাস্ট 1 থেকে 1.5 সেন্টিমিটার নিচে থাকে। ঠিক আছে, ডাক্ট ওপেন করে। ঠিক আছে, ইউজুয়ালি হচ্ছে এটা দুই সাইডেও থাকতে পারে, আবার হচ্ছে ইউরেথ্রার পোস্টের ওয়ালে ডিরেক্টও হতে পারে। তো এই দত্ত ভাই যেটা করেছে, 3টাকে একটা ছিদ্র ধরেছে। ঠিক আছে, কিন্তু আমাদের বিসিপিএস এর পরীক্ষায় যেটা করে, এই মাঝখানে ইউরেথ্রা ছাড়াও 2টা প্যারা ইউরেথ্রাল ডাক্টের ওপেনিং সব মিলে টোটাল 3টা ওপেনিং ধরে। সো এই যে 2টা ওপেনিং এক্সট্রা ধরে, এই 2টা সহই ওপেনিং হয়ে যাচ্ছে 6টা। ঠিক আছে, নেট প্রবলেম হচ্ছিল, আই হোপ এখন ঠিক আছে, তাই না? আচ্ছা, আমার এন্ডে নেট প্রবলেম ছিল। আমার ওয়াইফাই হচ্ছে খুব একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য আমার ওয়াইফাই চলে গিয়েছিল, সো গেলো আবার আসলো, রিজয়েন হতে সময় লাগলো। ওকে, আমি খুবই সরি, আপনাদেরকে হচ্ছে একটু ডিস্টারবেন্সে ফেলতে হলো। আচ্ছা, তাহলে আমরা ইউরেথ্রা আর এই 6টা ছিদ্র রহস্য সবগুলো পড়লাম। এখন আসেন সেকেন্ড ওপেনিং। সেকেন্ড ওপেনিং হচ্ছে এখানে এরকম হচ্ছে একটা ওপেনিং থাকে। ঠিক আছে, কারো হয়তো এইটুক থাকে, কারো অনেক ভটকা থাকে, অনেক রকম থাকতে পারে, ওটা নিয়ে আমরা পরে পড়বো। এই অরিফিসটাকে হচ্ছে আমরা বলি ভাইগনা অরিফিস বা ভাগিনা। ঠিক আছে, মানে হচ্ছে দেখবেন হলো মাঝে মাঝে হচ্ছে ওই যে মুরাদ টাকলা টাইপের বাংলিশ লিখে যারা হচ্ছে মেসেজ লিখে বা হচ্ছে পোস্ট লিখে, মানে খুবই হচ্ছে থাকে, বাট মানে শুধুমাত্র আমাদের ডক্টরদের বা আমাদের চোখেই মনে হয় পড়ে, বাকিদের হয়তো চোখেও পড়ে না। ওহে ভাগিনা কেমন আছো, ঠিক আছে, থাকে না, ওহে মামু এরকম বলে, মানে আমার হচ্ছে যে কিরকম লাগে শুনতে। যাই হোক, তো এরকম হচ্ছে আরেকটা ঘটনা ঘটছিল। আমাকে হচ্ছে একজন মেসেজ পাঠাইছে যে ভুল ভাল হলে ক্ষমা করে দিবেন। ঠিক আছে, তো সে ভুল ভাল লিখছে এইভাবে। আমি ভাবতেছি কি এটা ভাল ভাল হলে মানে কি বলতেছে এগুলো, আমার তো মাথায় এটা ভাল ভাল ঘুরতেছে, বাট সে বুঝাইছে ভুল ভাল হলে ক্ষমা করে দিবেন। তো এই হচ্ছে এই ভাগিনা আর ভুল ভাল। তো যাই হোক, এরপরে দ্বিতীয় অরিফিস হচ্ছে ভাগিনা অরিফিস, হ্যাঁ, ভ্যাজাইনাল অরিফিস। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে মোটামুটি অনেকখানি জায়গা জুড়েই থাকে। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় অরিফিস। এটার সাইজ আর শেপ সবার সেম হয় না। যারা হচ্ছে একদম ভার্জিন, ঠিক আছে, তাদের একরকম হবে। যারা হচ্ছে নালি পেরা, মানে কখনো বাচ্চা হয় নাই বাট নট ভার্জিন, তাদের হবে আরেক রকম। আবার যার হচ্ছে এদিক দিয়ে আসলে মানে অনেকদিন হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে বা হচ্ছে তার অনেকবার ইন্টিমেসি হয়ে গেছে, তাদের একরকম হবে। আবার এখান দিয়ে যদি 2-3টা বাচ্চা ডেলিভারি হয়, তার হবে আরেক রকম। সো এটা একেবারেই হচ্ছে কোনো সাইজ বা শেপে আপনি কাতারে ফেলতে পারবেন না। ওকে, তবে হ্যাঁ, যার হচ্ছে প্যারাস অর্থাৎ এখান দিয়ে ডেলিভারি হয়েছে, তার হচ্ছে গিয়ে দেখা যায় অরিফিসটা সবসময় একটু হয়ে থাকে, আলো বাতাস ঢুকার ব্যবস্থা তার থাকে, মানে মাইনরা মেজরা একটু ফাঁকা ফাঁকা থাকে, বাকিদের হচ্ছে সাধারণত কাভার্ড হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আসেন একেবারে যারা ভার্জিন, তাদের হচ্ছে এখানে একটা পর্দা থাকে। এখন এই পর্দাটা কিন্তু এখানে একটু বলে দিই রিলেট করে, এই পর্দাটা হচ্ছে পর্দা, বাট পর্দাটা হচ্ছে নেটের পর্দা।
ঠিক আছে? আমাদের হচ্ছে গিয়ে বাসায় আমরা একটা ভারী পর্দা নিচে নেটের পর্দা দেই না, ওরকম একটা নেটের পর্দা, মানে ছিদ্র আছে যেন আলো বাতাস ঢুকতে পারে। ছিদ্র থাকে বলেই মাসিক হলে সেটা সুন্দর বের হওয়ার রাস্তা পায়। অনেকের হচ্ছে আবার এরকম নেটের পর্দা না লাগায়, হয়তো বেশি রোদ আসবে মনে করে ভারী পর্দা লাগায়। ঠিক আছে? তো এরকম হচ্ছে যখন কারো হাইমেনটা টোটালি হচ্ছে বন্ধ থাকে, কোনো ফুকা ফাঁকা ছাড়া বা নেটের পর্দার মতো হালকা হালকা ছিদ্র ছাড়া, তাদের কিন্তু মাসিকটা বের হতে পারে না। তখন ভিতরে মাসিক হওয়ার সময় যখন হয়ে যায়, শুরু হয়ে যায়, মাসিক বের হতে না পেরে ভিতরে জমতে থাকে, তখন ওটাকে আমরা বলি লুকায় লুকায় মাসিক হচ্ছে, মানে ওটাকে বলা হয় ক্রিপ্টোমেনোরিয়া। ওটা নিয়ে আমরা পড়বো পরে। তো ওরকম ক্ষেত্রে আমরা এই মেমব্রেনটাকে তখন বলি হাইমেনটা হচ্ছে ইমপারফোরেটেড হাইমেন। এই ইমপারফোরেটেড হাইমেন এইটা রিলেটেড অনেক সিনারিও দিয়ে প্রশ্ন পরীক্ষায় আসে, ওটা হচ্ছে আমরা সামনে অন্য একটা চ্যাপ্টারে পড়বো, আমি একটু আগেই বলে দিলাম। তো হাইমেনটা আসলে কি? হাইমেনটা হচ্ছে একটা পর্দা, যেটা মিউকাস মেমব্রেন, একটা মিউকাস মেমব্রেনের তৈরি একটা পর্দা। ঠিক আছে? এখন হচ্ছে এই যে নেটের পর্দা বললাম, তো নেট হচ্ছে সবার নেটের চেহারা সমান হয় না, কারো নেট হয়তো সার্কুলার হয়, কারো একটু ক্রিসেন্টিক হয়, বারে বারে স্লো কানেকশন দেখাচ্ছে কারো হচ্ছে সার্কুলার হয়, কারো হচ্ছে ক্রিসেন্টিক হয়। তো এই হাইমেনের নেটটা হচ্ছে ছিঁড়ে কখন? যখন হচ্ছে এখান দিয়ে ফার্স্ট কোনো কিছু একটা এন্ট্রি নেয়। এন্ট্রি নেয় মিনস যখন হচ্ছে কারো ইন্টিমেসি হয়, দ্যাট মিনস আমরা যদি ভদ্র ভাষায় বলি বিবাহের পরে এটা হচ্ছে ছিদ্র হবে। ঠিক আছে? ভদ্র ভাষায় বললে ওকে, কনসুমেশন অফ ম্যারেজ। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন তাহলে যখন হচ্ছে গিয়ে বিবাহের পরে ছিদ্র হলো, যে জিনিসটা এন্ট্রি করবে সেটা হচ্ছে আসলে বাচ্চার মাথার সমান কিন্তু বড় না। ঠিক আছে? সো তখন হচ্ছে হাইমেনটা ছিঁড়লেও আপনার কিছু অংশ চারিপাশ দিয়ে থেকে যেতে পারে। বাট যখন একটা বাচ্চা ডেলিভারি হয়, এত বড় একটা বাবু বের হয়, তখন আর হাইমেনের কোনো অংশই থাকে না। হাইমেনটা একদম ছিত্রে ছিত্রে পিত্রে পিত্রে হয়ে এরকম ফুকা ফুকা হয়ে, মানে ছোট ছোট গুটলা গুটলা হয়ে চারিপাশে রয়ে যায়। ওই গুটলা গুটলাকে আমরা বলতেছি সাইকেট্রাইজ নোডিউলস, এবং এটার নাম হচ্ছে ক্যারাঙ্কিউলি মাইরিটিফর্মিস। ঠিক আছে? এখন দেখেন তাহলে হাইমেনটা সে মিউকাস মেমব্রেন, সে আছে কোথায়? এই যে হচ্ছে এর মধ্যে। তো লাইনিং কি? ও নিজে মিউকাস মেমব্রেন, বাট এই যে মার্জিন যেটা ভ্যাজানার কাছে চলে আসে, এই হচ্ছে লাইনিংটা হয় তখন ভ্যাজানার মতোই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, তো ডান, আলহামদুলিল্লাহ আমরা বললাম। এখন আসি 3 নাম্বার পয়েন্ট, বার্থোলিনস গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে কোথায় থাকে একটু বলে দেই। বার্থোলিন গ্ল্যান্ড নিয়ে হচ্ছে আমরা সামনে আরো অনেক পড়া পড়বো বিভিন্ন চ্যাপ্টারে। বার্থোলিনস গ্ল্যান্ড রিলেটেড সব পড়া আমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এখন হচ্ছে আমাদের এই হচ্ছে এইখানে দুইটা, আমাদের যেমন মানি ব্যাগ থাকে না, মানি ব্যাগে কিন্তু ভাগ করা থাকে, তাই না? এক ভাগে টাকা রাখি, এক ভাগে পয়সা রাখি, সবগুলা ব্যাগ ভাগ থাকে। তো ব্যাগের যত বেশি ভাগ তত হচ্ছে ব্যাগটা বেশি আমাদের কাছে ইউটিলাইজেবল মনে হয়। তো এরকম হচ্ছে এইখানে দুইটা পাউচ থাকে, দুইটা গর্ত। ঠিক আছে? তো সামনের দিকে যে পাউচটা থাকে সেটা সুপারফিশিয়াল পাউচ, পিছনেরটা হলো ডিপ পাউচ। তো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ডিপ পেরিনিয়াল পাউচ, এগুলা খুবই ইম্পর্টেন্ট পড়া, এগুলো আমরা বেসিক অ্যানাটমির সাথে পড়বো। তো এখন এই সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, যে প্রথম গর্তটা, এই প্রথম গর্তের মধ্যে হচ্ছে আমার বার্থোলিনস গ্ল্যান্ড থাকে। বার্থোলিন গ্ল্যান্ড থাকবে এক জোড়া, 1 পেয়ার, তার মানে 2টা। ঠিক আছে? আচ্ছা, থাকবে কোথায়? এরা থাকে একেবারে ভেস্টিবুলার বাল্বের পোস্টেরিয়র এন্ডে। একটু হচ্ছে দেখাই, এই যে হচ্ছে জায়গাটা, তো মোটামুটি এইদিকে এদিকে থাকে। ঠিক আছে? তো এদিকে ভেস্টিবুলার বাল্ব থাকে, ভেস্টিবুলার বাল্বের একদম পোস্টেরিয়র এন্ডে ওরা থাকে। ওরা খুবই ছোট্ট, মটরশুটি সাইজের, তার মানে পি সাইজ, তাহলে সাইজটা বোঝা যাচ্ছে খুবই ছোট, মাত্র 0.5 সেন্টিমিটার। মজার ব্যাপার হচ্ছে ওই যে বলে না যে ও কি বলে, নাই কাজের মুরত একেবারে নাক লম্বা। ঠিক আছে? ওরা হচ্ছে সেম, নিজের সাইজ এতটুক মাত্র, কিন্তু নাকখানা অনেক লম্বা, মানে তার যে ডাকটা কিন্তু ভালোই লম্বা। ঠিক আছে? তার নিজের সাইজ মাত্র 0.5 সেন্টিমিটার, কিন্তু তার ভিতর থেকে জিনিসপত্র বের হওয়ার ডাক্টের সাইজ হচ্ছে 2 থেকে 2.5 সেন্টিমিটার, মানে অনেক লম্বা। মটরশুঁটি শুনলে মনে হয় সবুজ রং, কিন্তু পাকা মটরশুঁটির রং কেমন হয়? একটু হলুদ না? এটা হলো পাকা মটরশুঁটির মতো, মানে কালারটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট। ঠিক আছে? ওর কাজ কি? আমি সবসময় মজা করে বলি, বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে ইমরান হাশমি। ঠিক আছে? মানে হচ্ছে একটা লুচ্চা বেড়া, সারাক্ষণ হচ্ছে গিয়ে লালা ঝরতে থাকে। ঠিক আছে? এবং হচ্ছে সময় মতো লালা ঝরে, সব সময় কিন্তু ঝরে না। তো বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি এরকম। তার হচ্ছে গিয়ে লালা ঝরবে কখন? অনলি ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্ট। আদারওয়াইজ সারা জীবনে আপনি ঘষেন যাই করেন,
জিনি ঘষে হচ্ছে আলাদিনের জিন বের করার জন্য যেমন করে হচ্ছে গিয়ে মানে কি বলে চেরাক ঘষে, কোনো লাভ নাই। যতক্ষণ না এই কাহিনী ঘটবে ততক্ষণ পর্যন্ত ওর হচ্ছে কোনো সিক্রেশন হবে না, ঠিক আছে? তাহলে ইমরান হাশমি বেটা শুধুমাত্র সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় সিক্রেশন ঘটায়, এবং সিক্রেশনটা কিসের ঘটে? হিঙ্গুইল সিক্রেশন হয়, মানে মিউকাস সিক্রেশন হয়, এবং মিউকাসের পিএইচটাও হচ্ছে অ্যালকালাইন, ঠিক আছে? দেখেন, অ্যালকালাইন পিএইচের মিউকাস সিক্রেশন হবে শুধুমাত্র সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময়। তাহলে কেন? বিকজ লুব্রিকেশন। অনেক সময় বলে না যে, অনেকেই বলে যে ড্রাইনেস, হ্যাঁ কাজ লিবিডো হয় না, বা হচ্ছে কি অনেক ড্রাই লাগে, ব্যথা লাগে, এই ধরনের অনেক কমপ্লেইন নিয়ে পেশেন্ট আসে। তার লুব্রিকেশনে হচ্ছে কোনো গ্যাঞ্জাম থাকে, তার ইমরান হাশমি ঘুমায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে যখন হলো ওর এক্সাইটমেন্টের সময় সে বের হয় খুবই ভালো, এখন বের করার জন্য ওকে তো চিপতে হবে। এই চাপটা কে দেয়? একটা মাসেল দেয়। কোন মাসেল? বালবো ক্যাভার্নোসাস মাসেল। এই বালবো ক্যাভার্নোসাস মাসেলের চাপে তার হলো স্কুইজ একটা অ্যাকশন হয়, তখন ওর ভিতর থেকে অ্যালকালাইন ডিসচার্জ বের হয়। তো যেহেতু সে একটা গ্ল্যান্ড, যখনই আমরা গ্ল্যান্ড শুনবো আমাদের হিস্টোলজিক্যালি মনে পড়ে যেতে হবে এটা কি টাইপের গ্ল্যান্ড। তো বার্থোলিন গ্ল্যান্ড হচ্ছে একটা কম্পাউন্ড রেসিমোস গ্ল্যান্ড। বুঝতেই পারতেছেন ইমরান হাশমির মোছের মতোই একদম কম্পাউন্ড মার্কা এবং হচ্ছে রেসিমোস, ঠিক আছে? কেন রেসিমোস? যাই হোক, কিছু একটা বানায় ফেলেন, মুখের গোলাপ ফুল নিয়ে বসে থাকে রোজ মার্কা, তাই হচ্ছে কম্পাউন্ড রেসিমোস টাইপের গ্ল্যান্ড, ঠিক আছে? তো এখন নাম পড়লাম গ্ল্যান্ডের, ওর লাইনিং কি মনে রাখবো? মোটামুটি সব গ্ল্যান্ডের লাইনিংয়ে কলামনার হয়, তাহলে সেও ব্যতিক্রম না। ওর এপিথেলিয়াম লাইনিং হচ্ছে কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? ওই যে বললাম নাকটা লম্বা, মানে ডাক্টের সাইজ বড়, মানে 2 সেন্টিমিটার, ঠিক আছে? ডাক্ট কোথায় ওপেন করে? ডাক্ট যেখানে ওপেন করে সেখান দিয়ে তো ফুসফুসানি ডিসচার্জ আসবে। এই যে আমরা লোকেশন দেখাইলাম না, এক্স্যাক্টলি এখানেই ডাক্ট ওপেন করে। এটা হচ্ছে আসলে হাইমেনের বাহিরে, কিন্তু আপনার ল্যাবিয়া মাইনোরার পরে, মানে ল্যাবিয়া মাইনোরা আর হাইমেনের মাঝখানে ছোট্ট একটা গর্ত থাকে, এই গর্তের মধ্যে সে ওপেন করে। তো 2/3 1/3 এই জাংশনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্ল্যান্ডের লাইনিং কলামনার, গ্ল্যান্ড থেকে বের হওয়ার ডাক্টের লাইনিংও হবে কলামনার, কিন্তু যেই হচ্ছে সে ওপেনিং এ চলে আসবে, ওপেনিংটা কিন্তু হচ্ছে হাইমেন আর ল্যাবিয়া মাইনোরার মাঝখানে। সো ওইখানে কিন্তু আবার লাইনিং স্কোয়ামাস, তাই ওপেনিং এর কাছে ওর লাইনিং হয়ে যাবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, ঠিক আছে? তো বার্থোলিন গ্ল্যান্ডের হোমোলোগাস ছেলেদের অংশ কি? বার্থোলিন গ্ল্যান্ডের হোমোলোগাস অংশ হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড অফ মেল, ঠিক আছে? যাহাই মহিলাদের বার্থোলিন, তাহাই পুরুষদের বালবো ইউরেথ্রা। আজকে নেটওয়ার্ক হচ্ছে একেবারে ভাগিনা মার্কা। যাই হোক, তো এখন হচ্ছে কি ভেস্টিবুলার বাল্বের হচ্ছে হোমোলোগাস পার্ট আমরা পড়লাম। তো ডেলিভারির সময় এই অংশটা ইনজুরি কিন্তু হতে পারে, এবং ইনজুরি হলে ভালোই ব্লিডিং হবে, ঠিক আছে? গেল। নেক্সট টপিক পেরিনিয়াম, এটা আমরা এখানে পড়বো না, এটা আমরা কিছুক্ষণ পরে আসবে ওইটা। এখন আসেন আমরা ব্লাড সাপ্লাই অফ দ্য ভালভা পড়বো। আমার আসলে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই খুব বিরক্ত লাগে পড়তে, বমি আসে, এগুলো আমার জীবনেও মনে থাকে না। এতবার ক্লাস নিয়েছি, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনার দিকে ভেটকি মেরে তাকায় থাকবো, বইটা দেখে বলতে হবে, এতই বিরক্ত লাগে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মতো যারা অ্যানাটমি একটু কম পছন্দ করেন তাদেরও বিরক্ত লাগতে পারে, তবে এগুলো এমন পড়া যেগুলো হচ্ছে পরীক্ষায় তো আসবেই আসবে, এবং হচ্ছে পরীক্ষার আগে রিভাইজ না করলে এগুলো কিছুই মনে থাকবে না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে পড়েন, আল্লাহর হাওলা মনে রাখার চেষ্টা করেন, আল্লাহর হাওলা মনে থাকবে না, পরীক্ষার আগের দিন আবার দেখে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সো ব্লাড সাপ্লাই অফ দ্য ভালভা, ব্লাড সাপ্লাই বললেই হচ্ছে আর্টারি চলে আসে, ভেন চলে আসে, ঠিক আছে? তো এখন হচ্ছে আসেন আর্টারি বললে আমাদের প্রধান দুইটা আর্টারি মনে রাখতে হবে, একটা বাপ, একটা হলো মা, ঠিক আছে? তো বাপ হচ্ছে ইন্টারনাল পুরেন্ডাল আর্টারি, ঠিক আছে? আর মা হচ্ছে ফিমোরাল আর্টারি, ঠিক আছে? আচ্ছা, বাপকে পুমার্গা পুরেন্ডাল না, বাপকে ফিমোরাল বানাই, ঠিক আছে? বাপ হচ্ছে ফিমোরাল আর মা হচ্ছে পুমার্গা পুরেন্ডাল, মানে ইন্টারনাল পুরেন্ডাল আর্টারি, এটা হচ্ছে প্রধান। এখন আসেন দেখেন, ইন্টারনাল পুরেন্ডাল আর্টারি হচ্ছে আমার ব্রাঞ্চও আছে। কি কি ব্রাঞ্চ হচ্ছে এখানে সাপ্লাই দেয়? ল্যাবিয়াল, ট্রান্সভার্স পেরিনিয়াল, আর্টারি টু দ্য ভেস্টিবুলার বাল্ব, ডিপ অ্যান্ড ডর্সাল আর্টারি টু দ্য ক্লাইটোরিস। এই হচ্ছে চারটে নাম, ঠিক আছে? তাহলে দেখি একটু, ল্যাবিয়াল, ট্রান্সভার্স পেরিনিয়াল, আর্টারি টু ভেস্টিবুলার বাল্ব, আর হচ্ছে ক্লাইটোরিসের ডিপ অ্যান্ড ডর্সাল আর্টারি, ঠিক আছে? তাহলে মনে রাখতে পারি কিভাবে? বিপিএল ম্যাচের মতো এটা হচ্ছে বিপিসিএল ম্যাচ, ঠিক আছে? তাহলে ইন্টারনাল পুরেন্ডাল আর্টারির বিপিসিএল, ওকে গেল। আর ফিমোরালের কোনো ব্রাঞ্চ আছে? অবশ্যই আছে। ফিমোরালের ব্রাঞ্চ হচ্ছে সুপারফিশিয়াল পুরেন্ডাল, ডিপ পুরেন্ডাল।
আমরা আর্টারিগুলো ভালো করে পড়লে ক্লিয়ার হবে। একটু খেয়াল করেন, পু মার্কা পুডেন্ডাল শুনলে কনফিউশন হয়। পু মার্কা পুডেন্ডাল বলতে আপনার মাথায় আসতে হবে একটা এক্সটার্নাল পুডেন্ডাল, একটা ইন্টারনাল পুডেন্ডাল, একটা সুপারফিশিয়াল পুডেন্ডাল, একটা ডিপ পুডেন্ডাল। পু মার্কা পুডেন্ডাল 4টা আছে, ঠিক আছে? তো ইন্টারনাল পুডেন্ডাল আর সুপারফিশিয়াল ডিপ পুডেন্ডাল টোটালি আলাদা। কেন? ইন্টারনাল পুডেন্ডাল একাই হচ্ছে 100, আর সুপারফিশিয়াল ডিপ পুডেন্ডাল হচ্ছে আসলে ফিমোরালের ব্রাঞ্চ, ঠিক আছে? তো ফিমোরালের সুপারফিশিয়াল আর ডিপ পুডেন্ডাল ব্রাঞ্চ। এখন আসেন ভেইন। এইখানকার ভেইন, মহিলা মানুষ মানেই হচ্ছে প্রতিবেশী ভাবা সম্পন্ন, ঠিক আছে? খুব হচ্ছে আড্ডাবাজি করবে, একে অপরের সাথে মিলেমিশে থাকবে, তার মানে এরকম বাকরসার জালের মতো থাকে। দ্যাট মিনস প্লেক্সাস ফর্ম করে। তো ভেইন গুলা হচ্ছে সব সেম, প্লেক্সাস ফর্ম করে, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে দেখবেন আপনি হচ্ছে একটা বাসায় হয়তো কিছু একটা কাহিনী করলেন, হ্যাঁ, সূত্রপাত। এরপর দেখবেন কি আপনার আশেপাশে মহিলাগুলা ওরে বাপারে গসিপের মাধ্যমে এগুলা ছড়াই দিতেছে, মানে ভেনাস ড্রেনেজ করে চারিপাশে সোসাইটির মধ্যে ছড়াই দিল। তো ভেইন কি ভেনাস ড্রেনেজ করে না? তো সেই হচ্ছে এরকম চারিপাশে মাকড়সার মতো ছড়ায়, দ্যাট মিনস প্লেক্সাস ফর্ম করে থাকে। তো কি কি ভেইন আছে? ভেইন হচ্ছে আমরা মনে রাখবো 1 নম্বরে হচ্ছে আমার ইন্টারনাল পুডেন্ডাল আর্টারির মতো ইন্টারনাল পুডেন্ডাল ভেইন, ঠিক আছে? এর সাথে হচ্ছে ভেসিকল আর ভ্যাজাইনাল ভেনাস প্লেক্সাস আর লং সেফানাস ভেইন। এটা আমি মনে রাখি এইভাবে লাইভ ক্লাস, ঠিক আছে? কিরকম? এল মানে হচ্ছে কি লং সেফানাস, আই মানে ইন্টারনাল পুডেন্ডাল, আর ভিই মানে ভেসিকল আর হচ্ছে ভ্যাজাইনাল, ঠিক আছে? ভিই ভেসিকাল আর শুধু ভি হচ্ছে ভ্যাজাইনাল, এভাবে মনে রাখতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছে প্রেগনেন্সির সময় আমাদের সারা শরীরের ভাস্কুলারিটি বেড়ে যায়, এক্স্যাক্টলি ওদের মধ্যে প্রচুর ব্লাড চলে আসে, তখন হচ্ছে মাকড়সার জালের মতো চিকন চিকন এগুলা চেঞ্জ হয়ে ভ্যারিকোজ ভেইন হয়ে যায়, মানে একদম মোটা মোটা ভেইন হয়ে যায়, ঠিক আছে? তো এরকম যখন হয় তখন হচ্ছে একটু টোকা লাগলেই সেখানে পুটুস করে ছিঁড়ে ফুস করে একটা হেমাটোমা হয়ে যেতে পারে, ঠিক আছে? গেল তাহলে ব্লাড সাপ্লাই। এখন আসে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাই হচ্ছে আসলে বাইল্যাটারাল স্পাইনাল সোমাটিক নার্ভ থেকে আসে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা ভাগ করি সামনের দিকের অংশ অ্যান্টেরিয়র সুপেরিয়র, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ভাগ করি পেছন দিকের অংশ পোস্টেরিয়র ইনফেরিয়র, আর থাকে আরেকটা মাঝামাঝি জায়গা যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপেরিয়র, সেইখানে হচ্ছে সাপ্লাইড বাই ইলিও ইঙ্গুইনাল আর জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল, ঠিক আছে? আচ্ছা, পোস্টেরিয়র অংশ যেটা পোস্টেরিয়র ইনফেরিয়র, ওখানে হচ্ছে গিয়ে পুডেন্ডাল ব্রাঞ্চেস ফ্রম দ্য পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ঠিক আছে? সামনেরটা রুট ভ্যালু হচ্ছে নাম্বার 1 নাম্বার 2, আর পিছনেরটা রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 2 3 4, আর মাঝামাঝি যে অংশটা সেখানে হচ্ছে ল্যাবিয়াল আর পেরিনিয়াল ব্রাঞ্চেস অফ পুডেন্ডাল নার্ভ, যেটা হচ্ছে স্যাক্রাল 2 3 4। আপনার রুট ভ্যালু দিয়েও প্রশ্ন আসে, ভেইনের একদম ডিরেক্ট নার্ভের নাম দিয়েও প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে আমাদের এক্সটার্নাল জেনিটাল অর্গান সম্পূর্ণরূপে পড়া শেষ হয়ে গেল। তো এখন আমাকে বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা। আবারও বলতেছি, টুকরো পড়া আকারে যখন আমরা ক্লাস নেই আমরা কিন্তু ছোট্ট ছোট্ট 30 থেকে 40 মিনিট নেই, আমি চেষ্টা করি 30 মিনিটে শেষ করতে। তো টুকরো পড়া হচ্ছে আমরা এক দফা নিলাম। এখন বলেন এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা, বুঝতে পারলেন কিনা? নেক্সট হচ্ছে আমাদের শুরু করতে হবে ইন্টারনাল জেনিটাল অর্গান, যেটা হচ্ছে এক্সটার্নাল থেকে একটু বড়, এবং ওইটাও হচ্ছে আমরা টুকরো পড়া আকারে পড়লেও ইন্টারনাল জেনিটাল অর্গানটা একই দিনে শেষ করবো। তো একদিনে শেষ করতে গেলে এটা 30 মিনিটের জায়গায় হয়তো একটু 40 মিনিট সময় লাগতে পারে, লাগুক, অসুবিধা নাই, কিন্তু আমরা আস্তে আস্তে সুন্দর করে করি। তাহলে নেক্সট টুকরো পড়া ইনশাল্লাহ আগামীকাল আমরা ইন্টারনাল জেনিটাল অর্গান সম্পূর্ণটা শেষ করব। এরপরে আমাদের যদিও 3 টুকরো পড়ায় শেষ করার কথা ছিল, কিন্তু 3 টুকরো পড়ায় না, আমি একটু সময় বেশি নিব। তারপরে 4 নম্বর টুকরো পড়ায় আমরা হচ্ছে পরের অংশটায় যাব, ঠিক আছে? তো এটুকু পর্যন্ত ক্লাসটা থাকলো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের টুকরো পড়া আজকের মতো এখানেই শেষ হলো। ওকে, আল্লাহ হাফেজ।